ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। শুরুতে আপডেট সংবাদ। বেসরকারি সেনা তৈরি করতে চান চেচেন নেতা রমজান কাদিরভ। আরো বিস্তারিত জানিয়ে দেব। যুদ্ধের ভিতর আরেক যুদ্ধ, একটু একটু করে বাগপথ দখল নিচ্ছে রাশিয়া। রাইসের চীন সফরে কি পেল ইরান? মস্কোর হুঁশিয়ারি, ইউক্রেন পরমাণু হামলা চালিয়ে রাশিয়ার উপর দোষ চাপানোর পরিকল্পনা নিয়েছে। ধ্বংস স্তূপে জীবিত থাকলেও আর নেই বাঁচার সম্ভাবনা, তুরস্কে বন্ধ উদ্ধার অভিযান। ইসরায়েলি জাহাজে হামলায় ইরানকে দায়ী করলেন নেতানিয়াহু। জেলেনস্কির আত্মসমর্পণ, আমরা যে কোনো মূল্যে বাগপথ রক্ষা করতে প্রস্তুত নই। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে 1 লাখ সেনা পাঠালো উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বেসরকারি রুশ সেনা তৈরি করতে চান চেচেন নেতা রমজান কাদিরভ। ওগানার গ্রুপের মতো বেসরকারি সেনা তৈরি করতে চান চেচেন নেতা রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ নেতা রমজান কাদিরভ জানিয়েছেন, যেভাবে ওগানার সেনা ইউক্রেন যুদ্ধে লড়াই করছে তা অভূতপূর্ব। তিনি ভবিষ্যৎ এমন সেনা তৈরি করতে চান। বস্তুত ওগানার সেনা বেসরকারি, রাশিয়ার সরকারি সেনার পাশাপাশি এই বেসরকারি সেনাও যুদ্ধে অংশ নিয়েছে। জানিয়ে নানা বিতর্ক রয়েছে। রাশিয়া কখনোই এই সেনার যুদ্ধের অংশ নেওয়ার কথা সরাসরি স্বীকার করেনি। এবার চেচেন নেতা সরাসরি সে কথা জানিয়ে দিলেন। তিনি জানিয়েছেন, রাশিয়ার সরকারি সেনা লড়াই বিশেষ সুবিধা করতে পারেনি, কিন্তু অগানার সেনা যেভাবে লড়াই করতে তা দেখার মতো। ভবিষ্যৎ তিনি এমন সেনাবাহিনী তৈরি করতে চান। নিজস্ব সেনা তৈরির পক্ষে সওয়াল করেছেন তিনি। যুদ্ধের ভিতর আরেক যুদ্ধ, একটু একটু করে বাগপথ দখল নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই শহরকে বর্ণনা করেন আমাদের দুর্গ হিসেবে। রাশিয়া সেনার প্রায় 6 মাস ধরে এই বাগপথ শহরের কাছাকাছি অবস্থান করছিল। গত বছরের মাঝামাঝি সময় গরম পড়তে শুরু করলে রুশ সেনারা ইউক্রেনের অভ্যন্তরে অগ্রসর হওয়া বন্ধ করে দেয়। তারা শীতের জন্য অপেক্ষা করছিল। ইউক্রেনও জানত শীত তীব্র হলে রাশিয়া উইন্টার অফেন্সিভ শুরু করবে। ফলে তারা গোটা সময়টা কাজে লাগিয়েছে নিজেদের ডিফেন্স লাইন শক্তিশালী করতে। আর ইউক্রেনের ডিফেন্স লাইনের সব থেকে শক্তিশালী জায়গাটাই হচ্ছে বাগপথ। সোমবার এর রিপোর্টে বিবিসি জানিয়েছে, ইউক্রেন এখন আস্তে আস্তে বাগপথে হারতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন দনতস্ক অনেকটাই স্থির থাকলেও যুদ্ধ কখনো বন্ধ থাকেনি। ধারণা করা হয় বাগপথে ইউক্রেন 50 থেকে 70 হাজার সেনা আছে। শীত পড়তে শুরু করলে রাশিয়ার সেনারা সচল হয়ে ওঠে। বাগপথ থেকে বিবিসির সাংবাদিক জানিয়েছেন, গোলার কারণে ঘন্টার পর ঘন্টা ধরে একটানা কেঁপে উঠেছে শহরটি। দুই পক্ষ সামনাসামনি গোলা ছুড়ছে, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে রুশ যুদ্ধ বিমান। শহরে কোনো কোনো স্থানে স্ট্রিট ফাইটিং শুরু হয়ে গেছে, অর্থাৎ রাশিয়ানরা এখনো বাগপথে ভেতর ঢুকে পড়েছে। তবে ইউক্রেনের সেনা সর্বোচ্চ দিয়ে রুখতে যুদ্ধ করে যাচ্ছে। রাইসি চীন সফরে কি পেল ইরান? অতি সম্প্রতি শেষ হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিনের চীন সফর। তার শপথ সঙ্গী ছিলেন অর্থনৈতিক নিরাপত্তা, পরমাণু বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তারা। তার প্রতিনিধি দলের সদস্য নির্বাচনে ইঙ্গিত দিয়েছিল দুই দেশের আলোচনা কে কে ইস্যু প্রাধান্য পাবে। 20টির মতো চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। আর্থিক মূল্য তা কমপক্ষে $3.5 বিলিয়ন। গত বছরে এই প্রথম কোন ইরানি প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে গেলেন চীনে। রাইসি চীন সফর আর বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ইরানি নীতি নির্ধারকের মতে, চীনের সঙ্গে করা 25 বছরে কৌশলগত সহযোগিতা চুক্তি মোতাবেক ইরান তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সুফল গড়ে তুলতে পারছিল না। তাই রাইসি আঁটো বেঁধে চীনের সঙ্গে আলোচনা প্রস্তুতি নিয়ে চীনের কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আদায়ের পরিকল্পনা নিয়ে চীনে যান। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চীন ক্রমাগত বাণিজ্য বিনিয়োগ বাড়িয়ে চলেছে। ইরান এতে উদ্বিগ্ন। কৌশলগত চুক্তি করে বন্ধু হওয়া চীনের কাছ থেকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মাখামাখি প্রত্যাশা করেন ইরান। এদিকে গত ডিসেম্বরে শি জিনপিং সৌদি আরব সফরে গিয়ে এক যৌথ ঘোষণায় শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর জন্য ইরানের প্রতি আহ্বান জানান। মস্কোর হুঁশিয়ারি, ইউক্রেনে পরমাণু হামলা চালিয়ে রাশিয়ার উপর দোষ চাপানোর পরিকল্পনা করছে।
রাশিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইউক্রেন নিজ ভূখণ্ডে পরমাণু হামলা চালিয়ে মস্কোর উপর দোষ চাপানোর নাটক সাজাতে পারে এ ধরনের একটি পরিকল্পনা নিয়েছে কিয়েভ। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে কিয়েভের পক্ষ থেকে বিরাট অন্ধকারে উস্কানিমূলক পরিকল্পনা নেওয়া হচ্ছে। রুশ মন্ত্রণালয় বলেছে হামলার নাটক মঞ্চস্থ করার জন্য যে তেজস্ক্রিয় পদার্থ প্রয়োজন ইউরোপে একটি দেশ থাকে তা ইতিমধ্যেই ইউক্রেনে নেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এই উস্কানিমূলক লক্ষ্য হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীকে নির্বিচারে বিপজ্জনক তেজস্ক্রিয় হামলার জন্য দায়ী করা। এর আগে রাশিয়া বেশ কয়েকবার ইউক্রেনের বিরুদ্ধে এই ধরনের পরমাণু হামলার নাটক সাজানো পরিকল্পনার অভিযোগ এনেছে। অক্টোবর মাসে রাশিয়ার রেডিয়েশন কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ বলেছিলেন ইউক্রেনের দুটি সংস্থা ডার্টি বোম্ব তৈরি করার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা পেয়েছে। তাদের কর্মকাণ্ড শেষ পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেন এই ডার্টি বোম্ব ব্যবহার করে রাশিয়াকে দোষারোপ করবে। ভূমিকম্পের ধ্বংস স্তূপে জীবিত থাকলেও আর নেই বাঁচার সম্ভাবনা, তুরস্কে বন্ধ উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকলেও আর উদ্ধারের সম্ভাবনা নেই। দুর্যোগের 2 সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে তুর্কি সরকার। এতে স্বজনদের আহাজারিত ভাবী হয়ে এসেছে তুরস্কের বাতাস। মরদেহ পর আশাও বাদ দিচ্ছেন অনেকে। ইতিমধ্যে দুর্গত এলাকাগুলোর জন্য $100 মিলিয়ন জরুরি তহবিল ঘোষণা করল যুক্তরাষ্ট্র। ত্রাণ সহায়তার আশ্বাস ব্রিটেনেও, খবর সিএনএন এর। গত 6 ফেব্রুয়ারি 7.8 মাত্রার পলঙ্করে ভূমিকম্পের ধুলায় মিশে গেছে ঐতিহ্যবাহী আন্তাকিয়া শহর। প্রায় 200 বছর প্রাচীন সব স্থাপনা বর্তমানে শুধুই ভগ্ন স্তূপ। এরই মাঝে স্বজনদের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ। তাতে তুর্কিদের মাঝে বেড়েছে ক্ষোভ, হতাশা। প্রিয়জনদের মরদেহ তো দূরের ব্যাপার, ছিন্ন বিচ্ছিন্ন অংশ পাওয়ার আশা ছাড়ছেন না তারা। ভুক্তভোগী এক তুর্কি নাগরিক বলেন, মৃত্যু অনিবার্য, কেউ আগে কেউ পরে মারা যাবেন, হয়তো ধ্বংস স্তূপে জীবিত আছেন কেউ কেউ, কিন্তু বুলডোজারের মাধ্যমে সব তছনছ করে দেওয়া হবে। প্রাণের ভিক্ষাটাও কেউ শুনতে পাবে না। ভাবলেই গা শিউরে ওঠে। 2 সপ্তাহ পেরিয়ে গেল দুর্যোগের, সরকার কোনো আর অপেক্ষা করবে? ইসরায়েলি জাহাজে হামলায় ইরানকে দায়ী করলেন নেতানিয়াহু। সম্প্রতি আরব সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে যে হামলা হয়েছে তার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে নিজের শত্রু বলে মনে করেন ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার সাপ্তাহিক মন্ত্রী পরিষদের বৈঠকে শুরুতে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে আমাদের নিরবচ্ছিন্ন প্রতিশোধ প্রচেষ্টা শুধু এ কারণে যে তাদের আগ্রাসনমূলক কাজগুলো নিরবচ্ছিন্নভাবে চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে ইরান আবার উপসাগরীয় অঞ্চলে একটি তেল ট্যাঙ্কার আক্রমণ করেছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক নেভিগেশনের স্বাধীনতা আঘাত করেছে। আল জাজিরা বলছে, তবে ইসরায়েল প্রধানমন্ত্রী এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। এর আগে আঞ্চলিক প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়, গত 10 ফেব্রুয়ারি আরব সাগরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় সম্ভাব্য ড্রোন ব্যবহার করা হয়েছিল, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জেলেনস্কির আত্মসমর্পণ, আমরা যে কোনো মূল্যে বাগপুত রক্ষা করতে প্রস্তুত নই। বাগপুত শহরে উদ্দেশ্য রুশ বাহিনী অগ্রযাত্রার ঘটনা ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, কিয়েভ যে কোনো মূল্যে বাগপুত রক্ষা করতে প্রস্তুত নয়। রাশিয়ান সংবাদ সূত্র 2 দিন আগে জানিয়েছে, রুশিয়ার সামরিক বাহিনী বাগপুত শহরের উত্তর অঞ্চলেও ফারস্য জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাগপুত শহরের গুরুত্ব স্বীকার করে। বার্তা সংস্থা ফারস্য জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাগপুত শহরের গুরুত্ব স্বীকার করে বলেছেন, দোনভাসে অন্যান্য শহর মতো পারচোকোভিউকা শহরের সুরক্ষা আমাদের জন্য সত্যি গুরুত্বপূর্ণ বিষয়, তবে যে কোনো মূল্যে নয় কিংবা সবার মৃত্যুর বিনিময়ে নয়। রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে 1 লাখ সেনা পাঠাবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ইউক্রেন রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য 1 লাখ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়ে বলেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তা জানিয়েছে। বুধবার নিউ ইয়র্ক পোস্টে এক প্রতিবেদনের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক ইগোর কোনাশেঙ্কভ রাশিয়ান চ্যানেল 1 কে বলেছেন, 1 লাখ উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা এসে ইউক্রেন সংঘাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রশংসা করে বলেছেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের এবং তাদের কাউন্টার ব্যাটারি দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো।
তিনি বলেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করে ইচ্ছা প্রকাশ করে, তাহলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত। তবে উত্তর কোরিয়া কিভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়। নিউ ইয়র্কে ভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশন অনুসারে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম বাহিনী। প্রায় 13 লাখ সক্রিয় সেনা রয়েছে উত্তর কোরিয়ায়। এছাড়া সংরক্ষিত সেনা হিসেবে রয়েছে আরো 6 লক্ষ। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়াকে যুদ্ধোত্তর ইউক্রেন পূর্ণ গঠন সহায়তা করার জন্য কর্মী প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার সূত্রের বরাদ্দে ডেইলি এনকে জানিয়েছে, রাশিয়া যুদ্ধে জিতলে কিম জং উন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে 1000-এর বেশি কর্মী পাঠানোর পরিকল্পনা করছে।